আজ ঢাকার ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। যৌথভাবে এর আয়োজনে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকাল 10টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বারিধারার অভিমুখে যাত্রা করবেন নেতাকর্মীরা। তারা বলছেন, ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠনের উশৃঙ্খল সদস্যরা আগরতলা সহকারী হাইকমিশনে হামলা করেছে, যা দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। এ সময় উশৃঙ্খল জনতা জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও দাবি তাদের। আর এসবের প্রতিবাদেই ভারতীয় দূতাবাসে দেয়া হচ্ছে স্মারকলিপি। এই কর্মসূচিতে যোগ দেবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে যোগ দেবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সকাল 10টায় তো এখান থেকে পদযাত্রাটি শুরু করবেন বিএনপির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে উপস্থিতি কেমন? আজকে যেহেতু সপ্তাহের প্রথম কার্যদিবস, ট্রাফিক ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জানাবেন। দেখুন, সকাল 10টায় বিএনপির যে 3টি সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের যে বারিধারায় ভারতীয় দূতাবাস অভিমুখে যে পদযাত্রা সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে সকাল থেকেই তাদের যে নেতাকর্মীরা তারা আসলে আসতে শুরু করেছেন। যদিও এখনও সেই অনুযায়ী নেতাকর্মীরা এসে পৌঁছায়নি, সবাই মোটামুটি আসা শুরু করেছে এবং যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে 10টার মধ্যেই তাদের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হবেন এবং তারপরেই তারা অভিমুখে যাত্রা শুরু করবেন বারিধারায়। এবং আমরা দেখছি যে এখানে একটি স্টেজ করা হবে, সেই স্টেজের কাজ এবং মাইকের যে কাজ সেগুলো ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং একই সঙ্গে যে সকল নেতাকর্মী রয়েছেন তারা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি আজকে যেমনটি জানতে চেয়েছেন যে সপ্তাহের প্রথম কার্যদিবস, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিশেষ করে ট্রাফিক সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু আমরা দেখেছি যেই সড়কটি ব্যবহার করে যাবেন, মূলত এই নয়াপল্টন থেকে শান্তিনগর, সেখান থেকে মালিবাগ সড়কটি ব্যবহার করে মৌচাক মোড় হয়ে সোজা যে রামপুরা সড়কটি আছে সেই সড়কটি ব্যবহার করে বারিধারা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা যারা রয়েছেন, তারা কিন্তু এটিকে মাথায় রেখে এই পুরো সড়কটিতেই তারা কিন্তু বাড়তি তাদের মোতায়েন করা হয়েছে, যাতে ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো রকমের সমস্যা না হয়। যেহেতু গতকালকের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এটি এই কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে, সেক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তারা কিন্তু আলাদা করে ভাবছেন এবং একই সঙ্গে বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা এখানে এসছেন, তারা যেমনটি বলছেন যে ভারতীয় গণমাধ্যমে কিছু অপপ্রচার চালানো হচ্ছে এবং তার পাশাপাশি দূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছে সেটি নিয়ে মূলত তারা পদযাত্রা করবেন। একই সঙ্গে তারা কিন্তু প্রতিবাদ লিপি সেখানে জমা দেবেন, সেখানে গিয়ে তাদের আজকের যে কর্মসূচি সেটি শেষ হবে। আর সব মিলিয়ে বলা যায় সকাল 10টায় শুরু হবে। ইতিমধ্যেই অনেকেই আসতে শুরু করেছেন। ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে আমরা দেখেছি তারা কাজ শুরু করেছেন। 10টার কিছু পর এখানে আসার পর সকলে এখানে হয়তো ছোট্ট একটি সমাবেশ হবে, এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা হয়তো কথা বলবেন, তারপরেই তারা যে ভারতীয় দূতাবাস রয়েছে আমাদের সেই বারিধারায় সেখানে তারা কিন্তু পদযাত্রা শুরু করবেন এবং সেখানে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন। বিএনপির পদযাত্রার বিষয়ে রাজধানীর নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। দেশ বিদেশের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানালেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সরকারের প্রতি সাম্যতার ভিত্তিতে ভারতের সাথে পররাষ্ট্র নীতি পরিচালনার আহ্বান জানান তারা। উগ্র হিন্দুত্ববাদের কাউকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। শনিবার রাজধানীর রাওয়া ক্লাবের সামনে এক সমাবেশে তারা এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। অংশ নেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। আলোচকদের অভিযোগ, ভারতের সাম্প্রতিক আচরণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। হাসিনা দুঃশাসনে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদেরকে ভারতের পদতলে পিষ্ট করা হয়েছে। এই অবস্থা আমরা আর কখনো কোনোদিন ফেরত যেতে দেব না। কি করে সম্ভব যে ভারতের পার্লামেন্টের সামনে আমাদের বাংলাদেশকে জুড়ে ম্যাপ দেওয়া হয়েছে,
সেটা তো আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। ভারতের মিডিয়া ও রাজনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে বিষোদ্গার করছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ। তিনি বলেন, কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সাম্যতার ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তোলার তাগিদ দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ান। দিল্লির উগ্র হিন্দুত্ববাদের কাউকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইস্টার্ন কমান গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতেই। সমাবেশ শেষে বিভিন্ন বাহিনীর সাবেক সদস্যরা রাওয়া ক্লাব থেকে একটি মিছিল বের করে। এটি প্রধান উপদেষ্টার কার্যালয় সংলগ্ন ক্রসিং হয়ে আবার রাওয়া ক্লাবে এসে শেষ হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপিকে আগের চেয়ে অনেক কঠোর উল্লেখ করে অনৈতিক কাজ করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা ভুল কাজ করে তাদের দ্রুত সংশোধনের পরামর্শ দেন তিনি। শনিবার ফরিদপুরে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী সহ সব পর্যায়ে জবাবদিহি থাকবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে ফরিদপুর বিভাগ বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের সাংগঠনিক বিভাগ ফরিদপুরের নেতারা। মানুষ বিএনপি থেকে কি প্রত্যাশা করছে? দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। জানান, দলের কেউ অন্যায় করলে কোনো ছাড় দেয়া হবে না। যারা খারাপ কাজ, অনৈতিক কাজ করছে, আপনি দেখেছেন এর মধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে সব নেতাকর্মীকে। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু করা সম্ভব দলীয় আইন কানুনের ভিতরে থেকে আমরা সেটি করছি। বরং এইবার বিএনপি এক্ষেত্রে এক স্টেপ বেশি গিয়েছে। যারা বেশি অতিরিক্ত করছে তাদের বিরুদ্ধে আমরা দলের অবস্থান থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে লিখিতভাবে আইনগত অভিযোগ করেছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ আমলে লুটপাট আর দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল, ছিল না কোনো জবাবদিহি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একই সাথে সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। এ সময় ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরই দেশের মানুষ রাজনৈতিক সরকারকে ক্ষমতায় দেখবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিআইডিএস সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শুধু কিছু সংস্কারের দায়িত্ব নিয়েছে, তাই তাদের বেশিদিন ক্ষমতায় থাকার সুযোগ নেই। তিনি আরও বলেন, গত সরকারের আমলে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল তার মধ্যে পদ্মা সেতু সহ বেশ কয়েকটি ভালো প্রকল্প আছে, কিন্তু ওই সব প্রকল্পের মধ্যে অনেকগুলোই খ্যাতি অর্জনের জন্য নেওয়া হয়েছিল, যা সরকারের ব্যয় বাড়িয়েছিল বলেও মন্তব্য করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন। এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। আমরা তো মিডল ইনকাম ট্র্যাপের কথা এতক্ষণ বললাম। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, জাতীয় ঐক্যের নাম নিয়ে জাতীয় অনৈক্য করছে অন্তর্বর্তী সরকার।
প্রবল গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ডিসেম্বরে পদত্যাগে বাধ্য হন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে পালন করে জাতীয় পার্টি। এ উপলক্ষে আলোচনা সভায় দলটির চেয়ারম্যান জানান, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের ৫০ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। দল দুটোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার। ৫০%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাদেরের অভিযোগ, জাতীয় পার্টিকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়া হচ্ছে না, কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে, নেতাদের হয়রানি করা হচ্ছে, পথে ঘাটে ধরে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এইভাবে করে আপনারা জাতীয় ঐক্য করবেন, এইভাবে করে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, নির্বাচন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি। সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আসলেই ওই জন্য যে কিংস পার্টি থাকবে না। জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু তহবিলের নামে জাতীয় স্বার্থকে জিম্মি করে কায়েমি স্বার্থ রক্ষা করা হয়েছে। এক যুগে এ খাতে ছিল শুভঙ্করের ফাঁকি। প্রকল্পের নামে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই খাতে দেশি বিদেশি সব ঋণের হিসাব নিরীক্ষা জরুরি বলে মনে করে টিআইবি ও জলবায়ু গবেষকরা। আওয়ামী সরকারের দুর্নীতির শ্বেতপত্র পর্যালোচনা করে এমন মন্তব্য তাদের। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে $২০০ বিলিয়ন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান গঠন করা হয়। এর আওতায় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অভিযোজন প্রশমন খাতে ৮০০ প্রকল্প গ্রহণ করে সরকার। এর মধ্যে বাঁধ, সাইক্লোন সেন্টার, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, লবণাক্ত সহিষ্ণু ফসল উৎপাদনের নামে প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জড়িতরা একে নিজেদের সম্পদ বৃদ্ধির সুযোগ হিসেবে দেখেছে বলে শ্বেতপত্রে উঠে এসেছে। যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ঝুঁকির সম্মুখীন, সেখানে না হয়ে মন্ত্রী এমপিদের বাড়ির কাছে বা জেলায় উপজেলায় এই প্রকল্প হয়েছে, যেগুলো কোনো জলবায়ু পরিবর্তনের সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ ছিল না। অর্থাৎ এখানে ভেস্টেড ইন্টারেস্ট, কায়েমি স্বার্থটা এখানে কাজ করেছে জাতীয় স্বার্থকে জিম্মি করে। শ্বেতপত্রে বলা হয় ২০১০ সালে আলাদা আইনের মাধ্যমে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। এ তহবিলে ৩,১০০ কোটি টাকা দেয়া হয়েছে, কিন্তু এই বিপুল টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তার হিসাব নাই। আবার গ্রিন ক্লাইমেট ফান্ডের হিসাব নিয়েও আছে প্রশ্ন। ট্রাস্ট ফান্ডের উপর ভিত্তি করে, যেটা আমাদের বাজেটের অর্থ, বাংলাদেশের নিজস্ব অর্থায়নের বাস্তবায়িত প্রকল্পগুলো, সেগুলো একটা সার্বিক ইন্ডিপেন্ডেন্ট অডিট, নিরপেক্ষ অডিট করা দরকার বলে আমি মনে করি। একই সাথে এই ক্ষেত্রে যে সমস্ত বিদেশি অর্থায়ন হয়েছে সেগুলোর সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ এবং যে শর্তাবলী সাপেক্ষে অর্থায়ন হয়েছে সেগুলো তথ্য প্রকাশ করা অপরিহার্য। গবেষকেরা বলছেন, গেল দশকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা গড়ে তুলতে ইতিবাচক অগ্রগতি দেখা যায়নি। আমরা ন্যাপ তৈরি করেছি, তারপর হচ্ছে বিসিসিএসবি তৈরি করেছি, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারিনি। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি, যে গভর্নেন্স থাকা উচিত ছিল, সেটা আমরা অ্যাভয়েড করেছি। ট্রাস্ট ফান্ডের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। প্রচুর মানুষ এখনো আছে ক্লাইমেট চেঞ্জ রিস্ক এক্সপোজ, তাদের কথা আমরা বলিনি। শ্বেতপত্রে বলা হয়েছে, জলবায়ু তহবিল থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে দুর্নীতি। ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কমেছে বরাদ্দ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন বড় শিল্প গ্রুপের ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে তার অস্তিত্ব নেই। তাদের সব টাকা পাচার হয়ে গেছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় গত 3টি নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল মন্তব্য করে অধ্যাপক রেহমান সোবহান বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক। শ্বেতপত্র প্রতিবেদনের তথ্য বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল ও আমলারা এই পরিমাণ অর্থ পাচার করেছেন। বিআইডিএস-এর বার্ষিক সম্মেলনেও আলোচনায় উঠে আসে অর্থ পাচারের দিকটি। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের জনগণ ব্যাংকে টাকা রাখলেও সে টাকা ব্যাংকে এখন আর নেই। বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে
ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। তিনি বলেন, প্রতিযোগিতামূলক অর্থনীতিতে উদ্ভাবন এবং মানব সম্পদে গুরুত্ব দেওয়া গেলে মধ্যম আয়ের ফাঁদ থেকে বের হওয়া সম্ভব। আমরা 2 বার কোয়ালিফাই করেছি, এখন আমাদের যাওয়ার সময় হয়েছে, উত্তরণে যাওয়ার সময় হয়েছে এলডিসি থেকে বেরিয়ে আসার। সম্মেলনে মধ্যম আয়ের ফাঁদ ও চ্যালেঞ্জ নিয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রতিবেদন তুলে ধরা হয়। বলা হয়, এই ফাঁদ থেকে বাঁচতে পুঁজির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি মেধা ও দক্ষতা বাড়াতে হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন অধ্যাপক রহমান সোবান। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক। গত 3 নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ। সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা কেবল রাবার স্টাম্পের মতো কাজ করতেন। তারা নিজ নিজ এলাকায় রীতিমতো জমিদার হয়ে যান। এতে স্থানীয় সরকার অকার্যকর হয়ে পড়েছিল। এ সময় জানানো হয়, অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে। এই সংকটের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো কঠিন বলে মন্তব্য করেন আলোচকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশায়ও ফ্লাইট নির্বিঘ্ন রাখতে শাহজালাল বিমানবন্দরে ILS-2 চালু হচ্ছে শিগগিরই। এরই মধ্যে শেষ হয়েছে সব কাজ। সনদ পেতে এখন পরীক্ষামূলক উড্ডয়ন অবতরণের প্রস্তুতি নিচ্ছে সিভিল এভিয়েশন। এদিকে 300 মিটারের কম দৃষ্টিসীমায় উড়োজাহাজ অবতরণ নিশ্চিতে সর্বাধুনিক ILS-3 বসানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি শীতেই ফ্লাইট ওঠানামা নিয়ে জটিলতায় পড়তে হয় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে। ঘন কুয়াশার কারণে বাধ্য হয়েই জরুরি অবতরণ করতে হয় ভারতসহ প্রতিবেশী দেশে। এতে মোটা অঙ্কের আর্থিক ক্ষতি ছাড়াও জরুরি অবতরণে সংশ্লিষ্ট বিমানবন্দরের অনুমতির জন্য ঝুঁকি নিয়ে এয়ারলাইন্সগুলোকে থাকতে হয় অপেক্ষায়। এই সংকট থেকে বেরিয়ে আসতে এবার শাহজালাল বিমানবন্দরে বসানো হয়েছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS-2। বিমান অবতরণে প্রয়োজন হয় অন্তত 500 মিটার দৃষ্টিসীমা। কুয়াশা বা বৈরী আবহাওয়ায় তা না থাকলে রানওয়ে শনাক্তে ব্যবহৃত হয় এই উন্নত প্রযুক্তি। টেকনিক্যাল যেই প্রিপারেশন সেটা কমপ্লিট হওয়ার পরে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ক্যালিব্রেশন ফ্লাইট করতে হবে। সেই ক্যালিব্রেশন ফ্লাইটের পর্যায়টা চলছে, প্রক্রিয়াটা চলছে, সেটা টেন্ডারিংয়ের মাধ্যমে। এই ফ্লাইটের প্রক্রিয়াটা চলার পরে তখন সেটা পাবলিশ করে ইন্টিমেট করে আমাদের যে বিভিন্ন FMS বা বিভিন্ন সিস্টেমে ইনফরমেশনটা জানিয়ে তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। অনেক সময় কুয়াশা বৈরী আবহাওয়ায় বৈমানিকের দৃষ্টিসীমা নেমে যায় 50 থেকে 0 মিটারে। তখন আর কাজে আসে না ILS-2 প্রযুক্তি। সে জটিলতা এড়াতে এবার ILS-3 বসানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ILS-3 দিয়ে আমাদের যেতে হবে, কারণ ওই 350 মিটার ভিজিবিলিটির পরে কি হবে, ফগি, ওইখানেও কিন্তু আমাদের 10 to 15% এয়ারক্রাফট ডাইভার্সন হয়ে যাবে। তো সেইটাও কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে টুডে অর টুমরো। সো ILS-2 ভালো, আমরা চাই আমরা অতি দ্রুত ILS-3-তে যেন পৌঁছে যাই। সিভিল এভিয়েশন বলছে শাহজালালের পর ILS-2 প্রযুক্তি বসানো হবে দেশের অন্যান্য বিমানবন্দরেও। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা 6টার পর উচ্চ শব্দে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। এর আগে TSC ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদে রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বিভিন্ন অনুষ্ঠানে রাতে ক্যাম্পাসে উচ্চ শব্দে গান বাজানো হয়। এতে পড়াশোনা ও ঘুমে ব্যাঘাত সহ নানা সমস্যা হয়। এ নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানালেও কোনো ফলাফল আসেনি। শিক্ষার্থীরা বিক্ষোভ শুরুর পর ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় 1 ঘন্টা পর উপাচার্যের বাসভবন এলাকা ছেড়ে যান শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রাতে শহীদ জোহা চত্বরে সমাবেশ করেন তারা। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলছেন, 24-এর গণঅভ্যুত্থানের দাবি ছিল কোটার বিরুদ্ধে। সেখানে এ কোটাই যদি থেকে যায় তাহলে 24-এর বিপ্লবীদের সঙ্গে বেইমানি করা হবে। তাই অবিলম্বে এই পোষ্য কোটা বাতিলের দাবি তাদের। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
রাজধানীর বংশাল থানার আল জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিক্ষকসহ 150-ও বেশি শিক্ষার্থী। শনিবার রাতে এরই মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় শুক্রবার দুপুরে শিক্ষার্থীদের জন্য মাদ্রাসায় খাবার দিয়ে যায় একটি সংগঠন। রাতে সেই খাবার পরিবেশন করা হলে পরদিন সকাল থেকে অসুস্থ হতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে তাদের পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ওই খাবার খাওয়ার পর মোট 170 জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। মূলত খাবার দেয়া হয়েছিল দুপুরের জন্য, সেই খাবার রাতে পরিবেশন করায় এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। গরুর বিরিয়ানির এক ডেক আমাদের মাদ্রাসায় আসে, তো যেহেতু আমাদের ছেলেরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিদায় আমরা ওই ডেকটাকে আর খুলিনি, রেখে দেওয়া হয়েছে। 8টা নাগাদ সেখান থেকে ছাত্রদেরকে খাওয়ানো হয়েছে। পরে রাত্রেবেলা কিছু শুনলাম যে কারো পেটে ব্যথা করতেছে, আর দিনে 10টার দিকে দেখলাম অনেকেই বাথরুমে যাতায়াত করতেছে। তখন আমরা দেরি না করে সাথে সাথে মিটফোর্ড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল, এই 2 হাসপাতালে আমাদের ছাত্রদেরগুলো নিয়ে আসি। শতাধিক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ জমা পড়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে। তার মধ্যে 29 জনের NTRC এর সনদ জাল প্রমাণ পেয়েছে অধিদপ্তর। চক্রটি 5 থেকে 10 লাখ টাকায় বিক্রি করত জাল সনদ। জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করেছে অধিদপ্তর। গাজীপুরের কাপাসিয়ার উজলি দিঘির পাড় JU আলিম মাদ্রাসার 6 শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপে নিয়োগ পান বলে দাবি মাদ্রাসার অধ্যক্ষের। তখনকার হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট, স্থান লোকাল সভাপতি বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এগুলি নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তদন্তে 29 শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। আরও শতাধিক শিক্ষকের জাল সনদের বিষয়ে তদন্ত চলছে। চক্রটি NTRC এর নকল ওয়েবসাইট তৈরি করে সনদ ও সুপারিশ জাল করত, যা বিক্রি হতো 5 থেকে 10 লাখ টাকায়। মামলায় সিন্ডিকেটের মূল হোতা কিশোরগঞ্জের সুমন, বাকি 2 জন ময়মনসিংহের আব্দুল্লাহ ও গাজীপুরের আশরাফ। এ বিষয়ে একটি মামলাও করেছে অধিদপ্তর। অধিদপ্তর বলছে চক্রটি জাল সনদ দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিত। শিক্ষকদের চক্র এগুলো জাল সনদ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আমরা কিছু অলরেডি আইডেন্টিফাই করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি আমরা NTRC থেকে। শিক্ষা গবেষকরা বলছেন জাল সনদে শিক্ষক নিয়োগ লজ্জাজনক। যদি নৈতিক জায়গা থেকে চিন্তা করেন, এটা তো খুবই ভয়াবহ একটা অন্যায় কাজ। তো যে এরকম একটা কাজ করে, সে তো শিক্ষকতার আসলে যে নৈতিক ভিত্তিটাই হারিয়ে ফেললো, তাকে দিয়ে আর শিক্ষকতা কিভাবে হবে? দেশব্যাপী বেশ কয়েকটি চক্র এই সনদ জালিয়াতির সাথে জড়িত, যারা টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের কাছে সনদ বিক্রি করে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেহেরপুরে একটি মাদ্রাসা ভবন নির্মাণের সময়সীমা পার হওয়া 4 বছর হতে চললেও বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদার। ভবন হস্তান্তর না করেই তুলে নেওয়া হয়েছে জামানত। এতে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলীর যোগসাজশের অভিযোগ উঠেছে। মেহেরপুরের গাংনীর করমদি দারুসুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসায় 4তলা ভবনের কাজ দেওয়া হয় কুষ্টিয়ার এক ঠিকাদারকে। 2019 সালের অক্টোবরে কাজ শুরু হয়ে 2021 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমা শেষ হওয়ার 4 বছর হতে চললেও ভবন বুঝিয়ে দিতে পারেননি ঠিকাদার। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভবনের কাজ 75% সম্পূর্ণ হলেও বিপরীতে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে 2,28 লাখ টাকা। করোনার কারণে কাজ বন্ধ থাকার পরও জামানত সহ প্রায় 32 লাখ টাকা তুলে নিতে সহযোগিতার অভিযোগ আছে সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। আর এসব দায় নিতে রাজি নন বর্তমান নির্বাহী প্রকৌশলী। মাদ্রাসার যে বিলটার অগ্রিম বিলের কথা বলা হচ্ছে, সেটা আসলে আমার পূর্ববর্তী নির্বাহী প্রকৌশলী কর্তৃক প্রদান করা। এ বিষয়ে আসলে আমার জানা নাই। তবে আমাদের এবং কাজটার পিজি এবং সময়বর্ধন না থাকার ফলে আমরা দাপ্তরিক কার্যাদেশ বাতিলে যেতে পারিনি এবং এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কাজ শেষ হওয়ার আগে জামানত সহ বিল তুলে নেওয়ার বিষয়ে ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি।
নতুন ভবন না হওয়ায় মাদ্রাসাটির শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে পুরাতন ভবনে জরাজীর্ণ কক্ষ ও বারান্দায়। এই বিল্ডিং নির্মাণের পূর্বে যে সেই বিল্ডিংটা ভাঙা হয়েছে, যার প্রেক্ষিতে আমাদের ক্লাসের জায়গার সমস্যা। গাছতলায়, বারান্দায় বিভিন্ন জায়গায় ক্লাস নিতে হচ্ছে। এই ভবনের কাজটি ঠিকাদার করতে করতে ফেলে চলে যায়, দীর্ঘদিন পড়ে থাকার কারণে আমাদের শ্রেণীকক্ষে পাঠদান করা খুব সংকটে পড়ে যায়। মাদ্রাসা ভবনটির নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 3,24,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কারের অভাবে টাঙ্গাইল ও বাগেরহাট পৌর এলাকার বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা রাস্তার যেখানে সেখানে গর্তের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত এসব সড়কে সংস্কার কাজের দাবি স্থানীয়দের। টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার, সড়কের দুই পাশে স্কুল, রয়েছে জেলার সবচাইতে বড় পাইকারি কাঁচা বাজার। এ সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সংস্কার না করায় সড়কের বেশ কয়েক জায়গায় বড় আকারের গর্ত হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী ও চালকদের, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। দ্রুত এসব রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। রাস্তা ধুলাবালি এগুলা কোনো সংস্কার নেই, তো রাস্তাঘাট তো করে যে এগুলো কাজ নাকি, কিছুদিন পরে এগুলো নষ্ট হয়ে যায়। যে ভাঙ্গা চলাফেরা কষ্ট, রাস্তা ভালো না, তো পৌরসভার রাস্তা একবারে খারাপ। জনভোগান্তি কমাতে এরই মধ্যে 17টি রাস্তার কার্যাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শুরু হয়েছে কাজও। রাস্তার কার্যক্রম শুরু করেছে ঠিকাদার। তো এই টাঙ্গাইল শহরে যে খানাখন্দ এবং ভাঙাচোরা রাস্তা আছে সেগুলো সংস্কারের জন্য আমরা নিয়মিত কার্যক্রম গ্রহণ করছি। বাগেরহাট পৌরসভার বেশিরভাগ রাস্তায় ভাঙার খানাখন্দে ভরা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পৌর কর্তৃপক্ষের দাবি বিভিন্ন সময় সংস্কার কাজের পরও বৃষ্টিতে পানি জমে ক্ষতিগ্রস্ত এসব সড়ক। 7-8 দিন পানি নিমজ্জিত থাকলে রাস্তাগুলো সাস্টেনেবল করা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য। এই জন্য আমাদের পরবর্তী যে প্রকল্পগুলো আমরা হাতে নিচ্ছি এর ম্যাক্সিমাম হচ্ছে আমরা আরসিসি রাস্তার দিকে আমরা ধাবি দিচ্ছি, যাতে হচ্ছে এটার স্টেবিলিটি বাড়ে। বাগেরহাট পৌরসভায় 100 কিলোমিটার সড়ক রয়েছে, এর মধ্যে 60 কিলোমিটার সড়কই চলাচলের অনুপযোগী। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভয়াবহ বন্যার 3 মাসেও ফেনী ও কুড়িগ্রামে সরকারিভাবে শুরু হয়নি পুনর্বাসনের কাজ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মানুষেরা বাস করছে অন্যের বসত ঘরে। পুনর্বাসনে তালিকায় নাম ওঠানো ছাড়া আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, দাবি ক্ষতিগ্রস্তদের। ফেনী পৌর এলাকার 6 নং ওয়ার্ডের সুলতানপুরের বাসিন্দা বিধবা সবিতা রানী দেবনাথ এবারের বন্যায় স্বামী রেখে যাওয়া ভিটেমাটি হারিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ঘর পাবার আশায়। সবিতা রানীর মতো 6 উপজেলার 1700 পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দিন আমি অসহায় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে আমি তাইলে ঘরটা কোনো রকম মাথা গুঁজা ঠাই করতাম পারবো। বন্যার প্রায় 3 মাস পার হলেও পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই বলছে ক্ষতিগ্রস্ত পরিবার। এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাই নাই। আমরা থাকা খুব কষ্ট করিতেছি। ঘরের আশ্রয় নিছি, ছেলে একজন মেয়ে একজন, আমরা পরিবারের 4 জন। আর সরকার যদি আমার দিকে একটু তাকায়। বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 110টি পরিবারকে পাইলট প্রকল্পের আওতায় নতুন করে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। চয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এদিকে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ নদ নদীর ভাঙনে চলতি বছর এ পর্যন্ত 2000 পরিবার ভিটেমাটি হারিয়েছে। এটা মাইসের জায়গা আমার ভেঙে গেছে, মাইসের বাসতলা এনে পড়ে রয়েছে। আর কি করবো, আমার তো অস হয়ে গেছে, কিচ্ছু নাই, সব নিঃস হয়ে গেছে। বাইকে ছিল সব ভিটাবাড়ি আসলে এইদিকে সব বাইকে ছিল সব শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তারা। পুনর্বাসনের জন্য এবং গৃহ পুনর্নির্মাণের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ, এইসব বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বরাদ্দ পেলে আমরা তালিকা অনুযায়ী তাদের মাঝে বিতরণ করব। বর্ষা হলেও কুড়িগ্রামের উলিপুর, রৌমারী সহ বেশ কয়েকটি উপজেলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।